আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি কতগুলো বইয়ের বুক রিভিউ নিয়ে। আজকে আমি যার বই নিয়ে পর্যালোচনা করব, তিনি আর কেউ নন বরং আপনাদের সকলের পরিচিত জনাব পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের এই বইগুলো আমি কিনেছিলাম ২০২১ সালের শেষ দিকে, যখন আমি উনার ব্যাপারে প্রথমবার শুনি। তো আমার আগ্রহ জন্মেছিল যে আমার একবার উনার বইগুলো পড়ে নেওয়া উচিত। তবে ওই সময় একটা ভয়ও ছিল যে এই বইগুলো কিনলে নাকি আবার বিপদে পড়ে যায়। তো আমি ৫ টি বই কিনেছিলাম। এর মাঝে একটি, অর্থাৎ স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি আমি রিভিউ করেছিলাম আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। বাট আমি এটা নিয়ে কখনো ভিডিও বানাইনি। তবে আজকে ভিডিও বানাচ্ছি এই ৫টি নিয়েই। তার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। তো কারণটি হচ্ছে যে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন অথবা জানেন না যে পিনাকি ভট্টাচার্যের একটি উপন্যাস ফুলকুমারী বের হচ্ছে ২০২৫ সালের অমরে একুশে বইমেলায়। এছাড়াও আমি যতটুকু জানি যে উনার একটি রচনাবলী বের হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে প্রায় ৯ খণ্ডে। তো আমার মাথায় এই আইডিয়াটা আসলো, আচ্ছা, যেহেতু উনাকে আপনারা অনেকেই চেনেন, হয়তো উনাকে অ্যাক্টিভিস্ট হিসেবে চেনেন অথবা ইউটিউবার হিসেবে চেনেন, তো ওনার লেখাগুলো কিরকম সেই বিষয়ে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখা উচিত। ইটস অনলি মাই ওপিনিয়ন। এটা এমন না যে আমি এখানে কোনো রায় দিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন, দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কেন আপনারা এই বইগুলো কিনবেন অথবা কিনবেন না। পিনাকি ভট্টাচার্যের যে বইগুলো আমি কিনেছি, মোস্টলি এগুলো হচ্ছে ইতিহাস বিষয়ক। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে ইতিহাস নিয়ে আমার প্রবল আগ্রহ রয়েছে। তো আমি মুক্তিযুদ্ধ বিষয়ক যে বইগুলো পড়েছি, মোস্টলি সেগুলো একটি সার্টেন ন্যারেটিভ থেকে লেখা হয়েছে। যেমন আমি বিজয় দেখেছি, অথবা লক্ষ্য প্রাণের বিনিময়ে, অথবা মূলধারা ৭১। তো আমার কাছে মনে হয়েছে যে এর বাইরে আর কি কি ন্যারেটিভ আছে সেই বিষয়ে হয়তো জানা উচিত আমার। তো সেখান থেকেই আমি এই বইগুলো কিনেছি এবং পড়েছি। তো আমার হাতে যে প্রথম বইটি সেটি হচ্ছে মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১। তো এই বইটি কেন পড়া প্রয়োজন সেটা নিয়ে আমি অল্প করে একটু বলছি। আমি যখন এই বইটি পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আমেরিকান ইনভলভমেন্ট আমাদের ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে, সেটা নিয়ে আমাদের অনেক ধোঁয়াশা রয়েছে, আমাদের অনেক সন্দেহ রয়েছে। তো ছোটবেলায় থাকতে আমি এভাবে চিন্তা করতাম যে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধটাই স্রেফ ছিল স্বাধীনতার যুদ্ধ। ধীরে ধীরে যখন আমি আরো বড় হয়েছি তখন বুঝেছি যে এখানে ভারত একটা কি রোল প্লে করেছিল, সেটা নিজের স্বার্থে হোক অথবা নিঃস্বার্থভাবেই হোক, সেই রোলটা প্লে করেছিল। আর যখন আমি আরো মেচিউর হলাম তখন আমি রিয়ালাইজ করতে পারলাম বিভিন্ন বই পড়ার থ্রু যে এখানে সোভিয়েত ইউনিয়ন, দেন ইউএসএ অ্যান্ড চীন, তারা খুব মেজর রোল প্লে করেছিল। সো এটা সিম্পলি দুটো রাষ্ট্রের মাঝে যুদ্ধ ছিল না, অথবা তখন তো বাংলাদেশ অবশ্যই স্বাধীন ছিল না, বাট স্রেফ এটা একটি স্বাধীনতা যুদ্ধ ছিল না, এখানে আরো মেজর কিছু ফ্যাক্টর কাজ করেছিল। তো এই বইটি পড়ে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মার্কিন ইনফ্লুয়েন্সটা আমাদের এই পরিমণ্ডলে অথবা আমাদের এই মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তো যাই হোক, এইখানে যে বিষয়টি আলাদা করে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে ২০০১ থেকে ২০০৯ সালের মাঝে যে ফাইলগুলো আর কি ডিক্লাসিফাই হয়েছে আর কি, তো সেই ফাইলগুলো রিড করে, অর্থাৎ উনি পাঠ করে সেই জিনিসগুলো উনি উল্লেখ করেছেন, যার ফলে আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখি সেটাকে আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা আরেকটু পরিবর্তন হয়েছে। তো সেখান থেকে চিন্তা করলে আমি মনে করি খুবই একটা ইম্পর্টেন্ট বই। আমাদের সকলেরই ওই সময় নেই যে আমরা সবগুলো ফাইল একদম A to Z একদম পুরোপুরি পড়বো। তো সেখান থেকে উনি বাছাই করে উনি যেগুলো মনে করেছেন ইম্পর্টেন্ট আমাদের জানা, সেগুলো একটা বইয়ে এক মলাটের মাঝে উনি আমাদেরকে পরিবেশন করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং ইটস এ নিউ ইনক্লুশন টু সি সামথিং ফ্রম এ নিউ পার্সপেক্টিভ। আমার হাতে যে দ্বিতীয় বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইতিহাসের ধুলোকালি। তো এই বইটি নিয়ে আমি আসলে আলাদা করে আলোচনা করার পরিবর্তে একটি ছোট্ট অংশ আপনাদের পাঠ করে শোনাতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বইটি আপনাদের পড়া উচিত। তো এই বইটির ১১৩তম পৃষ্ঠা থেকে আমি কিছু অংশ আপনাদের জন্য দ্রুত পাঠ করে শোনাচ্ছি। বাংলা ও মুসলমান। বাংলা সাহিত্যে মুসলমানরা। বরেণ্য ভাষাতত্ত্ববিদ শ্রী সুকুমার সেনের একটি বই আছে, নাম ইসলামী বাংলা সাহিত্য। বইটা প্রকাশ হওয়ার পর তার নামে বিশাল সমালোচনা শুরু হয়। সমালোচনার মূল বক্তব্য ছিল সাহিত্য কিভাবে ইসলামী হয়। সুকুমার সেন বলেছিলেন, যাদের রচনা আমার বইটিতে আলোচিত হয়েছে তাদেরই কেউ কেউ ইসলামী বাংলা নামটি ব্যবহার করেছিলেন। আমি ইসলামী শব্দটিকে স্বাভাবিকভাবেই ইসলামী করে নিয়েছি। তাতে এমন কি দোষ হয়েছিল তা এখনো বুঝতে পারছি না। আসলে দোষ হয়েছিল অন্য জায়গায়। তিনি দেখিয়েছিলেন বাংলা রোমান্টিক কাহিনী কাব্যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুসলিম কবিদের একচ্ছত্র আধিপত্য ছিল। ১৮৩৯ সালে বাংলা শাসন কাজে ফার্সির পরিবর্তে বাংলা চালু হয়। তখন বাংলা ভাষার একটি সংস্কার হয় সংস্কৃত শিক্ষিত বাঙালিদের হাতে। তারা পরিকল্পিতভাবে আরবি ও ফার্সি শব্দের আমদানি বন্ধ করে। যাই হোক, এখানে আরো কিছু অংশ রয়েছে, আমি সামান্যটুকু স্কিপ করে আমি যদি একটু সামনে এগিয়ে যাই, তাহলে এখানে লেখা আছে বাংলায় বাংলার সংস্কৃতকায়নের সংস্কারই বাংলা ভাষার মূলধারা হয়ে ওঠায় মুসলমান কবি সাহিত্যিকদের রচনা ঊনবিংশ শতাব্দীর মাঝ থেকে মূলধারা থেকে গৌণ ধারায় পরিণত হয়। তো
তো এই বিষয়টি আমি কেন উল্লেখ করলাম, কয়েকদিন আগে আমি আমার বন্ধুর সাথে বাসে যাচ্ছিলাম, তখন আমার বন্ধু বলল যে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান ওরকম নেই বললেই চলে। তখন আমি তাকে এই রেফারেন্স দিলাম, যে বললাম যে না, এখানে আসলে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই সকল কারণে আমাদের দেখা যাচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর ওই সময়টাতে আমরা ওইরকম অবদান দেখতে পাচ্ছি না, অথবা আমরা হয়তো জানি যে আমরা নাই, কিন্তু আসলে আমরা সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বের করতে পারিনি দেখে আমাদের কাছে মনে হচ্ছে নাই। তো এই বিষয়টি আমরা এই বই থেকে জানতে পারি। এছাড়াও তিতুমির কি রেসিস্ট ছিলেন কি ছিলেন না, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এই বইয়ের 27তম পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এছাড়া আরো বিভিন্ন আগ্রহ উদ্দীপক টপিক এই জিনিসগুলোতে ইনক্লুডেড রয়েছে, অর্থাৎ এই বইটিতে ইনক্লুডেড রয়েছে। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমি মনে করি যে আপনাদের এই বইটি পড়া উচিত। তাহলে আমরা ইতিহাসকে এতদিন যেভাবে জেনে এসেছি তার একটা ভিন্ন পার্সপেক্টিভ আমরা এই বইটি পড়ে জানতে পারি। সো ইন দ্যাট কেস এই বইটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে। ওয়েল, আমার হাতে যে তৃতীয় বইটি রয়েছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ। তো এই 5টি বইয়ের মাঝে যদি আমি র্যাঙ্কিং করি, তাহলে এটি হয়তো সবার নিচে থাকবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না এই অপিনিয়নটা। আপনাদের হয়তো ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে। তো হ্যাঁ, এই বইটিতে ওনার বিভিন্ন লেখালেখি যেটা ফেসবুক এবং বিভিন্ন ব্লগে ছিল সেগুলো সংকলিত হয়েছে। অবশ্যই এগুলো ভালো লেখা। তো ওই 5টার তুলনায় আমার কাছে এগুলো টপিকগুলো খুব বেশি এক্সাইটিং মনে হয়নি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেটাকে ওই র্যাঙ্কিং হিসাব করলে 5টার মাঝে এটাকে পিছিয়ে রাখা যেতে পারে। তো আমি এটা নিয়ে বেশি আলোচনা করে আপনাদের সময় নষ্ট করবো না, বরং আমি যে দুইটি বই বেশি পছন্দ করি সেটি নিয়ে আমি হচ্ছে গিয়ে আলোচনা করতে চাই এবং সেটাকেও দীর্ঘায়িত করতে চাই। তো দেরি না করে ওই দুইটি বই নিয়ে আলোচনা করছি। তো যে দুইটি বই আমার সবচেয়ে বেশি প্রিয় সেটির মধ্যে একটি হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। তো এই বইটি হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। এই বইটি নিয়েও আমি রিভিউ লিখেছি। আমি শুরুতে হয়তো বলেছিলাম কেবল একটি নিয়ে লিখেছি, অ্যাকচুয়ালি আমি ওনার দুটি বই নিয়ে আমি লিখেছিলাম রিভিউ। তো এই বইটি কেন আমার প্রিয়, অবভিয়াসলি এখানে বিভিন্ন ছবি সহ বিভিন্ন তথ্যাদি সংকলিত হয়েছে, যেটার থ্রু আমরা আসলে বুঝতে পারি যে ইসলামকে অনেক সময় নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয় বা প্রেজেন্ট করা হয় যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্ণনা করা হয়। তো অনেক সময় ধরুন আমরা দেখি যে যখন মুভিতে অথবা বিভিন্ন ধরনের নাটকে দেখানো হয় রাজাকারদের চেহারা, তখন দেখা যায় যে তারা দাড়ি পরে আছে অথবা তাদের টুপি পরে আছে অথবা তারা পাঞ্জাবি পরে আছে এরকম। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি নট অনলি এই বই থেকে অথবা অন্যান্য বই থেকে, যে এটা মোটেও সত্য নয়। বরং আপনারা যদি এখানে বিভিন্ন ছবি দেখতে পারেন আর কি, আহ এখানে আপনারা যখন বইটা কিনবেন তখন আরো ভালো করে দেখতে পারবেন। তো এখানে যে ছবিগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা আরেকটু স্পষ্ট হবেন যে না, বিষয়টা মোটে এরকম না, রাজাকারদের এই ধরনের কোনো পোশাক ছিল না অথবা তাদের এরকম কোনো লেবাস ছিল না। কিন্তু এই যে বিভিন্ন ছবি, বিভিন্ন কার্টুন বলেন অথবা সিনেমা বলেন, তো এগুলোতে কিন্তু রাজাকারদেরকে দেখানো হচ্ছে যে তাদের একটা ইসলামী লেবাস ছিল। তো এটার মাধ্যমে একটা গোষ্ঠী অথবা একটা কতিপয় বিপদগামী গোষ্ঠী তারা ইসলামকে নেগেটিভলি ক্যারিকাচার করতে অথবা ড্র করার চেষ্টা করছে, এবং আমাদের মাঝে ওই ইসলাম বিদ্বেষটা তাদের যেটা মাথায় রয়েছে সেটা আমাদের মাঝে ইনজেক্ট করার চেষ্টা করছে। তো এই বইটা ব্যাপারে আমি ওনার প্রতি আলাদাভাবে কৃতজ্ঞ যে তিনি ছবি সহ এবং বিভিন্ন তথ্যাদি সহ আমাদেরকে আবার উপস্থাপন করেছেন, আমাদের কাছে পরিবেশন করেছেন যে না, বিষয়টি মোটেও সেই রকম না। তো যেভাবে অবভিয়াসলি পাকিস্তানি বাহিনী যা করেছে তা অনেক খারাপ এবং সেটাকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। কিন্তু যেভাবে ইসলামকে অ্যাটাক করা হয় সেটা কোনোভাবেই মানা যায় না। হয়তো ইসলামের নাম নিয়ে অনেক অনেক কিছু করতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে সেটা ইসলামের দোষ হবে অথবা ধর্মের দোষ হবে আর কি। তো এই বইটা পড়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যালিগেশন হয়তো খণ্ডন করতে পারবেন এবং জানতে পারবেন যে কিভাবে আমাদের মগজ ধোলাই করা হয়। সো এই বইটাকে আপনাদের প্রায়োরিটি লিস্টে অবশ্যই রাখবেন। পিনাকি ভট্টাচার্যের যে বইগুলো আমার পড়া হয়েছে তার মাঝে সবচেয়ে বেস্ট আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশ প্রথম খণ্ড। তো এই বইটির দ্বিতীয় খণ্ড আমার জানা মতে বের হয়নি, কেন হয়নি সেটাও আমি জানি না। তো যাই হোক, এই বইটির যদি আপনারা কাভারটা দেখেন তাহলে দেখবেন যে এদিকে ইন্দিরা গান্ধীর ছবিটাই বেশি স্পষ্ট, দেন এখানে বঙ্গবন্ধুর ছবিও রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই কাভার কিন্তু একটা জিনিস সিগনিফাই করে, যেটি হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। তাহলে এই বইটা কি মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়ে লেখা? মোটেও না, বরং ইন্ডিয়ান যে ন্যারেটিভটা সেটাকে কাউন্টার করতে আপনাদের এই বইটা খুব ভালো করে সাহায্য করবে। দেখুন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন একটা মুভি মোটামুটি ভাইরাল হয়েছে, অথবা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই একটা ছোট্ট সিন, ইমার্জেন্সি নামক একটা মুভি। তো ইন্ডিয়ান এই মুভিতে একটা দৃশ্য রয়েছে যেখানে বঙ্গবন্ধু একটি নদীর পাড়ে গিয়ে একদল মানুষকে, অর্থাৎ বোঝানো হচ্ছে বাংলাদেশি মানুষকে বোঝাচ্ছেন যে আমাদের যে স্বাধীনতা সেটা হচ্ছে ইন্ডিয়ারই দান অথবা ইন্ডিয়ার কারণে বাংলাদেশের জন্ম হয়েছে। তো হ্যাঁ, আপনি যারা বাংলাদেশি তারা জানি এটার সত্যতা কতটুকু, কিন্তু
ইন্ডিয়ান যারা দেখা যাচ্ছে বই এরকম পড়ে না, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে না, তারা কিন্তু অ্যাটলিস্ট সার্টেন পিপল রয়েছে যারা ওই মুভিটা দেখে মনে করবে যে হ্যাঁ, বাংলাদেশের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং বঙ্গবন্ধু হয়তো এই ধরনের কথাই বলেছে নাকি, এই ধরনের বিভ্রান্তিকর আইডিয়া আমরা ডেভেলপ করি অথবা তারা ডেভেলপ করে। তো ওদের এখানে যেরকম হচ্ছে, আমাদের এখানে কিন্তু সেম জিনিসটা খুব সূক্ষ্মভাবে হয়ে আসছে। হয়তো আমরা ওই জিনিসগুলো সহজে ট্রেস করতে পারি না। আপনারা যদি এই বইটা পড়েন, তাহলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে কি কি ঘটানো হয়েছে তার একটা এক্সক্লুসিভ ন্যারেটিভ এখানে পাবেন, যেটি হয়তো আমরা সচরাচর সচরাচর মেইন স্ট্রিম যে ইতিহাসের বইগুলো সেগুলোতে সেরকম দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমি বলবো এই বইটি অবশ্যই ইউনিক। তো এই বইটির আরেকটি ইউনিক পার্সপেক্টিভ অথবা অ্যাসপেক্ট হচ্ছে, সেটা হচ্ছে এখানে ছবিগুলো আর কি। তো ছবিগুলো আমার কাছে মনে হচ্ছে যে খুবই ক্যাচি, অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে সাহায্য করবে এই বইটি পড়ায় মনোযোগ ধরে রাখায়। দেখুন, আমি অথবা আমার মতো যারা ইতিহাস প্রেমী রয়েছে অথবা যারা ইতিহাসের বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য ইতিহাসের বই পড়াটা না খুব একটা টাফ জিনিস না, কিন্তু যারা নতুন নতুন পড়তে যায় তাদের জন্য এটা কিন্তু মোটামুটি কষ্টের হয়ে দাঁড়ায়। তো যারা সচরাচর ইতিহাসের বই পড়েন না, তাদেরও এই বইটা ভালো লাগবে স্রেফ এই ছবিগুলোর কারণে। তখন আপনারা যখন পড়বেন, পড়ার থ্রুতে আপনাদের মনে হবে যে আপনারা ওই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারছেন অথবা দেখতে পাচ্ছেন। তো সেদিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে এটা খুবই ভালো একটি হিস্ট্রি বুক। অবভিয়াসলি এখানে অনেক ফ্লজ রয়েছে, এখানে অনেক কি বলে, এটা পুরোপুরি নিউট্রাল না, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আপনারা যদি মুক্তিযুদ্ধকে এমন একটা পার্সপেক্টিভ থেকে দেখতে চান, যে পার্সপেক্টিভ সহজে আপনাদেরকে বলা হয় না, তাহলে আমি মনে করবো যে এই বইটি আপনাদের জন্যই ভালো, কারণ আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। সো এই বইগুলো পড়ে যে আপনারা ইতিহাসবিদ হয়ে যাবেন অথবা ইতিহাসের সবকিছু জেনে যাবেন, এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদেরকে দূরে রাখাটাও আমার দায়িত্ব। এই বইগুলো থ্রু আপনারা একটা বয়ান অথবা একটা ন্যারেটিভ, একটা পার্সপেক্টিভ, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। আপনারা আরো বিভিন্ন ধরনের ন্যারেটিভ বই এই জিনিসগুলো পড়তে থাকেন এবং পড়ে আপনাদের একটা আইডিয়া ফর্মেশন করে এটা আপনারা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন। এই বইগুলো আমার জানা মতে যে পিনাকি ভট্টাচার্যের যে 9 খণ্ডের রচনাবলী রয়েছে সেগুলোতেও ইনক্লুডেড রয়েছে। তো ওনার আরো যে অন্য বইগুলো রয়েছে সবগুলো একসাথে আপনারা ওই রচনাবলীতে পাবেন, চাইলে আপনারা কিনতে পারেন। তো এই ভিডিওর থ্রু আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওনার লেখালেখির ধরনটা কিরকম, এবং আপনারা সেই আইডিয়া থেকে হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা সেই বইগুলো পড়বেন কি পড়বেন না, কিনবেন কি কিনবেন না এই বিষয়ে। এছাড়াও ফুলকুমারীর যে উপন্যাস আমি একটু নেটে গিয়ে দেখেছি যেটা কি বিষয় নিয়ে, আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা আমি মেনশন না করে পারছি না। সেটি হচ্ছে যে এটার শেষ অংশে আমি আমি বিস্তারিত অথবা একটা ছোট্ট ডিটেলস ছিল সেখানে আমি দেখেছি যে বলা হচ্ছে যে বাংলাদেশ সবসময় হাত পাতে এই ধরনের জিনিসটা দেখানো হয়, বাট এইখানে পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে কিভাবে বাংলাদেশ বিশ্বকে সহায়তা করতে পারে আর কি। তো এই যে শিফট অফ পার্সপেক্টিভ অথবা শিফট অফ ন্যারেটিভ, এই জিনিসটা আমি মনে করি খুবই প্রয়োজন। আমরা নিজেদেরকে সবসময় দরিদ্র দেশ অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই ধরনের নামে নিজেদেরকে অভিহিত করি অথবা আমাদেরকে অভিহিত করা হয়, বাট আমরা যদি আত্মনির্ভর হই, স্বনির্ভর হই এবং নিজেদের ওই আত্মপরিচয়টাকে শক্ত করে ধরে রাখি, তাহলে আমি মনে করি আমরা বিশ্ব দরবারে এগিয়ে যেতে পারবো। এবং আমরা যদি নিবেদিতভাবে কাজ করি তাহলে আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে সঠিকভাবে গঠন করতে পারবো। তো আশা করি আপনারা বিভিন্ন ধরনের বই পড়বেন, একটি দুটি বই পড়েই ইতিহাসকে বিচার করবেন না, এবং বিভিন্ন পার্সপেক্টিভ পড়ে এরপরে আপনারা সিদ্ধান্ত আসবেন। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, মানুষকে বলবেন যে বিভিন্ন বই পড়তে। এছাড়া আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন বইটা আপনার পড়ার খুব ইচ্ছা অথবা কোন বইটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করতে পারি। আমি অবশ্যই চেষ্টা করবো সেই সময়টুকু বের করে আলোচনা করার। তো আমাকে কমেন্ট করে উৎসাহ জানাবেন যেন আমিও সামনে বইগুলো নিয়ে আলোচনা করার একটা উৎসাহ পাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।